ছাত্র জনতার রক্তাক্ত বিপ্লব আর হাজার ছাত্র জনতার জীবনের বিনিময়ে ফেসিবাদী শাসন মুক্ত হয় বাংলাদেশ। 5 আগস্ট নতুন এক বাংলাদেশের আবির্ভাব ঘটে বিশ্বে। স্বৈরশাসক হাসিনার পতনের 3 দিনের মাথায় 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নানামুখী চ্যালেঞ্জ, শঙ্কা আর ষড়যন্ত্রের চাপ সামলে 11 মাস পার করেছে এই নতুন সরকার। এই সরকার দেশে শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছিল। তারা বছরের পর বছর ধরে অব্যবস্থাপনার কারণে ক্ষতিগ্রস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠিত করারও প্রতিশ্রুতি দিয়েছিল। 11 মাস পরে আসলে সরকারের অনুভব হয়েছে কাজটি বেশ কঠিন। রাজনৈতিক মিছিল সমাবেশ চলছে নির্বিঘ্নে, তবে অনেক রাজনৈতিক গঠনমূলক আলোচনার চেয়ে প্রতিপক্ষকে আক্রমণ করতেই যেন বেশি ব্যস্ত বর্তমান রাজনৈতিক দলগুলো। শেখ হাসিনার দল আওয়ামী লীগকে ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সাহায্যে কাটছাঁট ও পণ্য শুল্ক বসানো দেশের উন্নয়নকে হুমকির মুখে ফেলেছে। সবচেয়ে বড় প্রতিবেশী ও গুরুত্বপূর্ণ দেশ ভারতের সঙ্গে সম্পর্ক এখনো সংকটে। তাহলে কি 18 কোটির মানুষের দেশে তাদের নতুন সূচনার সুযোগকে হাতছাড়া করে ফেলছে? সরকার পতনের পর সৃষ্ট বিশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিয়ে অনেকটাই স্থিতিশীলতায় আসছে নতুন বাংলাদেশ। ব্যাংক খাতে স্থিতিশীলতা ফিরেছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে, প্রবাসীদের পাঠানো রেকর্ড রেমিটেন্স বেড়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের বিশৃঙ্খলা অনেকটাই কমেছে, সচল হয়েছে দেশের ব্যবসা বাণিজ্য, বৈদেশিক সম্পর্ক ব্যাপক পরিবর্তন এসেছে। বিশ্ব নেতৃবৃন্দের স্বীকৃতি, আন্তর্জাতিক সংস্থার সহযোগিতার আশ্বাসে আস্থা ফিরেছে জনমনে। গদবাঁধা চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এসে সৃজনশীল উপায়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার, যেখানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছিল জনস্বার্থে। অভ্যুত্থানের মধ্য দিয়ে দায়িত্ব নেওয়া সরকারকে শুরুতেই যথেষ্ট সময় ব্যয় করতে হয়েছে বিগত সরকারের প্রতি মানুষের ক্ষোভ নিরসনের কাজে। যদিও কাজটি এত সহজ নয়, তারপরও 15 বছরের বেশি সময় ধরে চলমান বৈষম্য ও স্বৈর শাসনের বিরুদ্ধে অনেক পরিকল্পনাই করে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। পুলিশকে কাজে ফিরিয়েছে, আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে অচল থানাগুলোকে কাজের উপযোগী করেছেন, সচিবালয়কে আক্রমণ করার উদ্দেশ্যে তথাকথিত আনসার বিদ্রোহ দমন করে তাদের ব্যারাকে ফেরত পাঠিয়েছেন সরকার। সরকার প্রশাসনের শীর্ষ পদ ব্যাপক রদবদল হয়েছে, তা এখনো চলমান রয়েছে। আর্থিক খাতের সংস্কার অংশ হিসাবে কালো টাকা সাদা করার সুযোগকে বাতিল করা হয়েছে। আগের সরকারের আমলে বিদেশে পাচার করা শত শত কোটি ডলারের অনুসন্ধান চালিয়ে যাচ্ছে সরকার। তবে বাংলাদেশের সামনে এখনো সবচেয়ে বড় প্রশ্ন হলো গণতন্ত্র কত দ্রুত ফিরবে এবং এই অর্জন কতটাই বা স্থায়ী হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস ইঙ্গিত দিয়েছেন নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারিতে হতে পারে অথবা অন্তত এপ্রিলের মধ্যে। এর আগে তিনি চান সব রাজনৈতিক দল জুলাই সনদ নামে একটি নীতিগত ঘোষণাপত্রে সই করুন। এই সনদে নির্বাচনের নিয়ম ও নির্বাচিত সরকারের সংস্কারের রূপরেখাও থাকবে। তবে এই চুক্তিতে ঠিক কি আরো থাকবে তা এখনো স্পষ্ট নয়। এখন পর্যন্ত 150টি দল নির্বাচনে অংশ নিতে নাম নিবন্ধনের জন্য আবেদন করেছে, যা ইতিমধ্যে নিবন্ধিত দলের সংখ্যার তুলনায় দ্বিগুণেরও বেশি। এর মধ্যে আছে ছাত্র আন্দোলন থেকে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। অন্তর্বর্তী সরকারের নতুন প্রজন্মের রাজনীতিকদের উঠে আসতে সাহায্য করে যাচ্ছে প্রতিনিয়ত, তবে এটি কিন্তু আশাব্যঞ্জক। জাতীয় ঐক্যমত্য কমিশন গত 11 মাস ধরে সংবিধান সংস্কার ও নির্বাচনকালীন সংস্কার ব্যবস্থা নিয়ে বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা চালিয়ে আসলেও কাঙ্ক্ষিত ঐক্যমতে পৌঁছতে ব্যর্থ হওয়ায় পুনরায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যাচ্ছে তারা। আর এরই মাঝে খরচ হয়ে গেছে হাজারো জীবন, রাষ্ট্রের শত কোটি টাকা আর সময়। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের 11 মাসের শাসনামলে অন্তত 34 জন বাংলাদেশিকে গুলি করে বা নির্যাতনের মাধ্যমে হত্যা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বারবার আশ্বাসের পরেও এই হত্যাকাণ্ড থামেনি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস গত 10 মাসে 11টি দেশ সফর করেছেন। প্রধান উপদেষ্টার এই সফরের তালিকা বেশ দীর্ঘ। যুক্তরাজ্য বাদে বাকি 10টি সফরে প্রায় 260 কোটি 80 লক্ষ টাকা খরচ হয়েছে এবং 70 দিন সময় অতিবাহিত করেছেন। এতে দেশের কতটুকু লাভ হয়েছে সেটা নিয়েও রয়েছে প্রশ্ন। ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে বলেছেন, মাঠ প্রশাসনকে জনবান্ধব, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিতামূলক গড়ে তোলার জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি কর্মচারীদের বাধ্যতামূলক সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে, যেটা প্রতি বছর তাদের করতে হবে বলেও জানান প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, ধ্বংস হয়ে পড়া একটি জনপ্রশাসনকে নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম। মন্ত্রণালয়গুলোর উচ্চতম পদে যারা নিয়োজিত ছিলেন তারা অনেকেই দায়িত্ব ছেড়ে চলে গেছেন, কিংবা পদে থাকলেও সহকর্মীদের চাপের মুখে কাজ করতে পারছিলেন না, বাধ্য হয়ে পদত্যাগ করেছেন। আর যারা 16 বছরের স্বৈরাচারী শাসন আমলে পদত্যাগে বাধ্য হয়েছিলেন কিংবা দায়িত্ববিহীন অবস্থায় একই পদে থেকে যেতে বাধ্য হয়েছেন, তাদের সবার কথা বিবেচনায় নিয়ে জনপ্রশাসনকে নতুন করে দাঁড় করানোই ছিল আমাদের কঠিনতম সময়। আমরা সব সমস্যা সমাধান করে একটি নতুন জনপ্রশাসন কাঠামো দাঁড় করাতে পেরেছি, এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন। আমার বিশ্বাস এই জনপ্রশাসন জনগণের ইচ্ছা পূরণে সর্বোচ্চ অবদান রাখতে পারবে। তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের লন্ডনে বৈঠক নিয়ে সারা দেশে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া, তবে বিএনপির পক্ষ থেকে এটাকে মাইল ফলক বলা হচ্ছে। তবে এই সরকারের মূল লক্ষ্য হলো একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা এবং একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা। এই সময়ের মধ্যে সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে, যেমন ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপ করা এবং নির্বাচন কমিশনকে সহায়তার জন্য একটি রোডম্যাপ তৈরি করা, এবং সেই পর্যন্ত সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে এই সরকার। এই সময়ের মধ্যে সরকার কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জও মোকাবেলা করেছেন, যার মধ্যে রয়েছে রাজনৈতিক অস্থিরতা এবং বিভেদ দূর করা, অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, একটি শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। 11 মাসের এই অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য হচ্ছে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা এবং একটি গণতান্ত্রিক সরকার গঠন করা। এই সময়ের মধ্যে সরকার যদি লক্ষ্যগুলো অর্জন করতে পারে তবে এটি বড় অর্জন হিসেবে বিবেচিত হবে বর্তমান অন্তর্বর্তী সরকারের।